সালের 5 আগস্ট। 5 আগস্টের এই তথাকথিত অভ্যুত্থান কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, কারা ঘটিয়েছিল, এই নিয়ে সবাই মোটামুটি ব্যাখ্যা দিয়েছেন। 2024 সালের 5 আগস্ট ছিল মূলত একটা নীরব সামরিক অভ্যুত্থান। এই অভ্যুত্থানের পেছন থেকে রসদ জুগিয়েছে বিএনপি, জামায়াত এবং ফান্ডিং দিয়েছে ডিপ স্টেট, সিআইএ, আইএসআই। 2024 সালের 5 আগস্টের সেই তথাকথিত অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থান ছিল না। ছাত্র জনতাকে ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনী, জামায়াত ইসলাম, বিএনপি এছাড়াও আরো স্বাধীনতা বিরোধী যত চক্র আছে তারা সবাই মিলে সম্মিলিতভাবে সরকার উৎখাত করেছে। আর এই সরকার উৎখাতের ষড়যন্ত্রের অন্যতম অংশীদার ছিল ওয়াকারুজ্জামান। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে মির্জাফর, খন্দকার মোশতাকরা যেভাবে ঘৃণিত হবে, যে ইতিহাসে খন্দকার মোশতাক, মির্জাফরদের নাম লেখা থাকবে, ঠিক একই ইতিহাসে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নামটাও স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ এই ওয়াকার কত বড় গাদ্দার, কত বড় বেঈমান বাংলাদেশের মানুষ 2024-এর 5 আগস্ট পরবর্তী দেখেছে। একটা স্থিতিশীল রাষ্ট্রকে শুধুমাত্র জাতিসংঘ মিশনের লোভে, শুধুমাত্র ডলারের লোভে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এদেশে মৌলবাদের উত্থান ঘটিয়েছে। বিদাতে ভরে গেছে সারা দেশ। খন্দকার ওয়াকারুজ্জামান বিদাত। দেখেন, ষড়যন্ত্র কখনো দীর্ঘমেয়াদে লুকিয়ে রাখা যায় না। ষড়যন্ত্রের জাল একটা না একটা সময় বের হয়ে আসে। বিশেষ করে যেই সব দেশে মার্কিন যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ অপারেশন ঘটায়, সেই সব অপারেশনের তথ্য, সেই সব দলিল, সেই সব নথি একটা সময় মার্কিন যুক্তরাষ্ট্রই প্রকাশ করে দেয়, যখন তাদের পাপেটগুলার থেকে স্বার্থ উদ্ধার হয়ে যায়। অর্থাৎ ইউনূস, জামাত, বিএনপির মতো দাসেদের কাছ থেকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রই ইউনূস, বিএনপি, জামাতকে ছুঁড়ে ফেলে দেবে টিস্যু পেপারের মতো। 2024-এর 5 আগস্টের পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েই বলেছিলেন বাংলাদেশের রেজিম চেঞ্জ অপারেশনে 29 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হয়েছে, ব্যয় করেছে ডেমোক্রেটরা। এরপর অনেকে অনেক বিতর্ক করেছেন, অনেকে অনেক কথা বলেছেন, অনেকেই অনেক ব্যাখ্যা দিয়েছেন, অনেক যুক্তি উপস্থাপন করেছেন, কিন্তু দিন শেষে সব থেকে বড় যুক্তি ছিল 5 আগস্ট ঘটেছে সেনাবাহিনীর সরাসরি মদদে। 2024 সালের 4 আগস্ট সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমি বিপ্লব হাসান গুলিস্তান আওয়ামী লীগের কার্যালয়ের পাশে অবস্থান করেছি। আমি দেখেছি তৎকালীন সময়ে রাস্তায় যারা ছিল ম্যাক্সিমাম জুলাই সন্ত্রাসী। এদের মধ্যে ছিল জামাত শিবির, ছাত্রদল, ইসলামী মৌলবাদী, বিভিন্ন সংগঠনের জঙ্গিরা, মাদ্রাসার শিক্ষার্থীরা। বিশেষ ভূমিকা রেখেছে ঢাকা শহরের যত কিশোর গ্যাং আছে, এই কিশোর গ্যাংয়ের সদস্যরা। বিশেষ করে মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের যেই টোকাইরা ছিল, যারা দৈনিক 500-1000 টাকা মজুরির বিনিময়ে জুলাই ম্যাসাকারে অংশ নিয়েছিল। আমি প্রত্যক্ষদর্শী, আমি ছিলাম। ছাত্রলীগ কোনো ভায়োলেন্স করে নাই, ছাত্রলীগ অস্ত্র চালায় নাই, কারণ ছাত্রলীগের হাতে অস্ত্র ছিল না। অস্ত্র ছিল শিবিরের হাতে, ছাত্র দলের হাতে, আর এই বিহারি ক্যাম্পের টোকাইদের হাতে, কিশোর গ্যাংয়ের টোকাইদের হাতে। স্পষ্ট দেখেছি 7.62 কি ছাত্রলীগ ব্যবহার করে, পুলিশ ব্যবহার করে। যদিও বাংলাদেশের বর্তমান সরকার 7.62 কে বলে, পুলিশ নাকি জুলাই আন্দোলনের সময় 7.62 ব্যবহার করেছে। এটা জানা ছিল না, নতুন ভাবে এই সরকারের কাছ থেকে আমাদেরকে জানতে হয়েছে। সেই ষড়যন্ত্রের জাল ধীরে ধীরে ফাঁস হয়ে যাচ্ছে। এই জুলাই জঙ্গি আন্দোলনের 80% ষড়যন্ত্রের জাল ইতিমধ্যে উন্মোচিত হয়েছে। আরো বিশাল একটা অংশ উন্মোচন করে দিলেন সাবেক পুলিশ কর্মকর্তা, সাবেক গোয়েন্দা প্রধান শ্রদ্ধেয় মনিরুল ইসলাম। গতকাল মাসুদা ভাট্টির সাক্ষাৎকারে মনিরুল ইসলাম চমৎকার কিছু বিষয় তুলে ধরেছেন, যেই কথাগুলা আমাদের অনেকের অজানা ছিল। এই কথাগুলা আপনাদের জানা উচিত। ক্যান্টনমেন্টে গেলাম, মানে সিকিউরিটি অ্যাডভাইজার ব্যতীত অন্য যারা এই সরকারি কর্মচারী যারা আছে, অর্থাৎ 3 বাহিনী প্রধান থেকে শুরু করে মিটিং এ যারা উপস্থিত ছিল, পাশাপাশি আমি এবং ডিজিএফআই এবং আমরা পরবর্তীতে ডিএমপি কমিশনারকেও কল করে নিলাম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের আরো একজন কর্মকর্তাকে কল করে নিলাম। ওইখানে ক্যান্টনমেন্টে সেনাপ্রধান উনি নিজের হাতে লিখলেন যে কোন পয়েন্টে কারা থাকবেন, পাহারা দেবেন, অর্থাৎ এই গার্ডিং করবেন বহিরাগত ঠেকানোর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে উত্তরার দায়িত্ব দেওয়া হলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে, যাত্রাবাড়ির দায়িত্ব দেওয়া হলো সেনাবাহিনীকে, তারাই নিলেন। এইভাবে বিভিন্ন এলাকা ভাগ হলো, যেমন বঙ্গভবন, সেক্রেটারিয়েট, বাংলাদেশ ব্যাংক, তারপরে 32 নম্বর গণভবন, পার্লামেন্ট ভবন, প্রাইম মিনিস্টার্স অফিস, এগুলোর দায়িত্ব সেনাবাহিনী নিলেন যে তারা এগুলো গার্ডিং করবেন।
এবং সকাল থেকেই, এবং শাহবাগেও সেনাবাহিনী মোতায়েন থাকবে, তারা নিয়ে বেশিরভাগ দায়িত্ব সেনাবাহিনী, বেশিরভাগ দায়িত্ব তারা নিলেন। এবং পরবর্তীতে ওখানে একটা ভিডিও কনফারেন্সে সকল জিওসি এরিয়া কমান্ডাররা যুক্ত ছিলেন, ওখানেও আমাদের উপস্থিতিতে সেনাপ্রধান নির্দেশনাগুলো দিলেন। এগুলো কিন্তু 4 তারিখ রাত, তখন 12টার বেশি বাজে, আচ্ছা, প্রায় 12:30 বাজে তখনকার ঘটনা। কিন্তু এই যে পরের দিন সকালে যে ওনারা ছেড়ে দিবেন এইভাবে, এইটা তো আসলে বোঝা যায়নি। কারণ এটা যদি বোঝা যেত তাহলে অন্তত ওই জায়গাগুলো পুলিশ থেকে এই চেকপোস্ট বিভিন্ন জায়গায়, এবং উত্তরাতে যেখানে র্যাব দায়িত্ব ছিল, এবং ওখানে র্যাবের সাথে সেনাবাহিনীরও কিছু লোক উপস্থিত ছিল, একজন মেজর সহ। তো ওখানেও যখন ছেড়ে দিল, তখন আমরা যখন উত্তরার ডিসি এবং ওখানে আরেকজন অফিসারকে ওখানে মোতায়েন করা হয়েছিল, ডিসি পদমর্যাদার, তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ওখানে কেন তোমরা ছেড়ে দিলে, তখন বলে যে মেজর সাহেব আমাদেরকে বলেছে। তো এটি তো এই তো যেহেতু 12:30 পর্যন্ত এরকম কথা হলো, ফলে পুলিশ সেনাবাহিনীর উপরে আস্থা রেখেছে, একইভাবে আস্থা রেখেছিল সরকার। কিন্তু পরের দিন তো আমরা দেখলাম যে তারা ছেড়ে দিল, প্রথমে ওখানে, পরবর্তীতে শাহবাগে তারা ফ্রি করে দিল এবং যাত্রাবাড়ি তারা ফ্রি করে দিল। 4 আগস্ট রাত 12টা পর্যন্ত ক্যান্টনমেন্টে ছিলেন, হয়তো বা গণভবনে ছিলেন। সেখানে ওয়াকারুজ্জামান দায়িত্ব নিয়েছে কোন কোন পয়েন্টে সেনাবাহিনী অবস্থান করবে, কোন কোন পয়েন্ট সেনাবাহিনী পাহারা দেবে, এটা আমরা জানতাম। কিন্তু 5 আগস্ট সকালবেলা সেনাবাহিনী সব উন্মুক্ত করে দেয়, এইটা সেনাবাহিনীর একটা চক্রান্ত ছিল। দেখেন, 4 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা রাস্তাঘাটে উপস্থিত ছিল। আচ্ছা, যদি শেখ হাসিনা চাইতেন, ঢাকা শহরে 10 লক্ষ নেতাকর্মী উপস্থিত করতে পারতেন না? 10 লক্ষ নেতাকর্মী যদি ঢাকা শহরে উপস্থিত থাকতো, গণভবন পাহারা দিত, বঙ্গভবন পাহারা দিত, এই জুলাই সন্ত্রাসীরা 5 আগস্ট সেই জঙ্গি অভ্যুত্থান ঘটাতে পারতো? মন থেকে বলবেন, যদি 5 আগস্ট আওয়ামী লীগের 5 লক্ষ 10 লক্ষ নেতাকর্মী পুরো ঢাকা শহরে থাকতো, এই জুলাই সন্ত্রাসীরা কখনো এই জঙ্গি অভ্যুত্থান সফল করতে পারতো? যদি সেনাবাহিনী বিট্রে না করত, জুলাই সন্ত্রাসীদের বাপের সক্ষমতা ছিল গণভবনে হামলা করা, রাস্তাঘাট দখলে নেওয়া, পারতো না। এইখানেই চক্রান্ত হয়েছিল। ওয়াকার খুব সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে 4 আগস্ট দায়িত্ব নিয়েছিল কোন কোন পয়েন্টে তারা অবস্থান করবে, কোন কোন পয়েন্ট সেনাবাহিনী পাহারা দেবে। কিন্তু 5 আগস্ট ওয়াকার বেইমানি করেছে। 4 আগস্ট ওয়াকার দায়িত্ব নিয়েছিল বিধায় 5 আগস্ট আওয়ামী লীগের যেই জনসভার কথা ছিল, যেই কর্মসূচির কথা ছিল, সেটাকে বাতিল করে দেওয়া হয়েছিল। অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা ওয়াকারের কথায় আশ্বস্ত হয়েছিলেন, কারণ ওয়াকার তো শেখ পরিবারের জামাতা। অথচ এই জামাই ক্ষমতা গ্রহণের 3 মাসের মধ্যে সরকার উৎখাত করতে সর্বাত্মক সহায়তা করেছে। শুধু কি তাই, ষড়যন্ত্রের জাল আরো একজন খুলে দিয়েছে। খালেদা জিয়ার উপদেষ্টা জেনারেল ফজলে এলাহি দীর্ঘদিন খালেদা জিয়ার সাথে থেকেছেন, অর্থাৎ বাংলাদেশের মোটামুটি বিএনপি পন্থী কিংবা তাদের মতাদর্শের যতগুলো রাজনৈতিক দল আছে তাদের সাথে তার একটা যোগাযোগ ছিল। সেই ফজলে এলাহিকে 4 আগস্ট রাতে ওয়াকার কল করে পরদিন সাক্ষাৎ করতে বলে, অর্থাৎ 5 আগস্ট সকালবেলা সাক্ষাৎ করতে বলে। উনি আমাকে তার নাম্বারগুলো দেন, আমি যোগাযোগ করে যতজনকে পেরেছি খবর দিয়েছি। ওই খবর দিয়েই কিন্তু আমি ঠিক আনুমানিক 11টার দিকে আমি এই রাওয়ার সামনেই যে চত্বরে তখন বক্তব্য রাখছিলেন, জামিল ছিলেন, সাকত স্যার ছিলেন, ব্রিগেডিয়ার শাহিদুল আনাম ছিলেন, ওনারা সবাই ছিলেন, এবং ওনাদের সাথে এই প্রসেশনে যোগ দেই। তো তখন আমি তখনই আন্দাজ করতে পেরেছিলাম যে বড় কিছু একটা হতে যাচ্ছে। তবে সেই দিনই যে পতন হবে এটা আমারও ধারণা ছিল না। পরবর্তী যখন আমি চেক ব্যাক করলাম, বুঝতে পারলাম আমার সাথে কথা বলার পরেই কিন্তু 3 বাহিনী প্রধান গণভবনে গিয়েছিলেন। ওখানেই তারপরে ওনারা পার্সিউ করলেন যে প্রধানমন্ত্রীকে যেতে হবে। তার মানে 4 আগস্টের আগে থেকেই ওয়াকার পরিকল্পনা করেছিল শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হবে, শেখ হাসিনাকে মবের হাতে ফেলে দিয়ে হত্যা করা হবে। এখানে জামাতের চক্রান্ত ওয়াকার এক্সিকিউট করত। ফজলে এলাহি সে নিজেই সাক্ষাৎকার দিয়েছে, সাক্ষাৎকারে বলেছেন, পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান মনিরুল ইসলাম উনি যে সাক্ষাৎকার দিয়েছেন, এটা একটা ইতিহাসের দলিল থেকে গেল, এটা একটা ইতিহাস হয়ে থেকে গেল। এছাড়াও শুধু কি তাই, গতকাল অনেকগুলা ঘটনা ঘটে গেছে। মির্জা ফখরুল, যে কিনা বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে আছে, বাংলাদেশের রাষ্ট্রপতি হবে একটা দেশদ্রোহী রাজাকারের বাচ্চা। মির্জা ফখরুল নিজে সাক্ষাৎকার দিয়ে বলতেছে গণভবনে হামলা হয়েছিল তার নির্দেশে, তার পরিকল্পনায়। অর্থাৎ তারেক রহমান লন্ডন থেকে বসে নির্দেশনা দিয়েছে, আর ফখরুল যেহেতু দলের সেকেন্ড ইন কমান্ড, সে বাংলাদেশে বসে গণভবনে হামলার জন্য নির্দেশনা দিয়েছে। এগুলো হলো ইতিহাসের দলিল। বাংলাদেশের নির্বাচিত সরকারকে উৎখাত করবার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিদেশি শক্তির হাতে
সঁপে দেওয়ার জন্য। বিচার হবে না? এগুলো হুমকি ধামকি না। আজকে পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান উনি মুখ খুলেছেন, আগামীকাল আরেকজন মুখ খুলবেন, তারপর আরেকজন মুখ খুলবেন। ইভেন সেনাবাহিনীর মধ্যে যারা এই চক্রান্তের অংশ ছিল না কিন্তু বাধ্য হয়েছে, যেহেতু সেনাবাহিনী একটা প্রতিষ্ঠানের প্রধান যেহেতু নির্দেশনা দিয়েছে, তারা কাজ করতে বাধ্য হয়েছে। সেনাবাহিনীর অনেক সদস্য ছিল যারা এই জঙ্গি অভ্যুত্থানে নিজেদেরকে জড়াতে চায়নি কিন্তু বাধ্য হয়েছে চেইন অফ কমান্ডের কারণে। তারা যখন মুখ খুলবে, ওয়াকার নাঙ্গা হয়ে যাবে, মির্জা ফখরুল নাঙ্গা হয়ে যাবে, জামাতের আমির নাঙ্গা হয়ে যাবে, খাম্বা তারেক নাঙ্গা হয়ে যাবে। কি ভয়াবহ চক্রান্ত! একটা নীরব সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতন ঘটিয়ে বলা হয় ছাত্র জনতার অভ্যুত্থান, ছাত্র জনতার বিপ্লব। 2024-এর 5 আগস্টের পর থেকে আমরা বারবার বলেছি এইটা ছাত্র জনতার অভ্যুত্থান ছিল না, এটা গণমানুষের আন্দোলন ছিল না, এটা ছিল জঙ্গি আন্দোলন, এটা ছিল জঙ্গি হামলা। আপনারা কেউ বিশ্বাস করেন না। এখন পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান উনি উপস্থিত ছিলেন ওয়াকার যখন স্বাক্ষর করছিল, ওয়াকার যখন দায়িত্ব নিয়েছিল তখন উনি সশরীরে উপস্থিত ছিলেন। উনি যখন বলেন তখন আপনাদেরকে বিশ্বাস করতেই হবে। ওয়াকারের প্রত্যেকটা ষড়যন্ত্র, জামাতিদের প্রত্যেকটা ষড়যন্ত্র, বিএনপির প্রত্যেকটা ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে। শুধু সময়ের অপেক্ষা, ধীরে ধীরে সব বের হয়ে আসবে। হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কোনো একটা নথির মধ্যেই বাংলাদেশে কিভাবে মেটিকুলাস আন্দোলন ঘটানো হয়েছিল, বাংলাদেশে কিভাবে কালার রেভলিউশনের মাধ্যমে সরকার পতন ঘটানো হয়েছিল সব সামনে নিয়ে আসবে। তখন রাষ্ট্রদ্রোহিতার অপরাধে ওয়াকারের কিছু হোক বা না হোক, ওয়াকারের পরিবার শেরপুরে থাকে তো আইনের আওতায় তারা আসবে। একটা সুস্থ, সুন্দর, স্বাভাবিক, গতিশীল দেশকে ধ্বংস করে দিল এই ডলার খেকো সেনাবাহিনী। আহা, বাংলাদেশের মানুষের ভাগ্য! হুমকি ধামকি না। এই বাংলার মাটিতে রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল, রাজাকারের বাচ্চা ওয়াকারের সর্বোচ্চ বিচার হবে। আপনারা দেখবেন, এটা হুমকি ধামকি না, এটা ন্যাচারাল পানিশমেন্ট। ভালো থাকবেন, ধন্যবাদ।